গল্পের আসর বাই অবনীলা চ্যানেলে আপনারা শুনছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা আরণ্যক। আজ রয়েছে এর চতুর্থ পর্ব। নদী ছাড়াইয়া আরও কিছু দূর গিয়া পথের দৃশ্য কি চমৎকার। তবুও তো ঠিক দুপুর ঝাঝা করিতেছে, অপরাহ্নে ছায়া নাই, রাত্রির জ্যোৎস্নালোক নাই, কিন্তু সেই নিস্তব্ধ খর রৌদ্রে মধ্যাহ্নে বাদিকে বনাবৃত দীর্ঘ শৈলমালা, দক্ষিণে লৌহ প্রান্তর ও পায়োরাইট ছড়ানো উঁচু নিচু জমিতে শুধুই শুভ্রকাণ্ড, গোলগলি ফুলের গাছ ও রাঙা ধাতু ফুলের জঙ্গল। সেই জায়গাটা সত্যি একেবারে অদ্ভুত, অমন রুক্ষ অথচ সুন্দর, পুষ্কাকীর্ণ অথচ উদ্দাম ও অতিমাত্রায় বন্যভূমিশ্রী দেখি নাই কখনো জীবনে। আর তার উপর ঠিক দুপুরে খা খা রৌদ্র, মাথার উপরে আকাশ কি ঘন নীল, আকাশে কোথাও একটা পাখি নাই, শূন্য মাটিতে বন্য প্রাকৃতির মুখে কোথাও একটা মানুষ বা জীবজন্তু নাই, নিঃশব্দ ভয়ানক নিরালা। চারিদিকে চাহিয়া প্রকৃতির এই বিজন রূপলালির মধ্যে ডুবিয়া গেলাম। ভারতবর্ষে এমন জায়গা আছে জানিতাম না তো। এই যেন ফিল্মে দেখা দক্ষিণ আমেরিকার আরিজোনা বা নাভাজো মরুভূমি কিংবা হডসনের পুস্তকে বর্ণিত গিলা নদীর অববাহিকা অঞ্চল। মেলায় পৌঁছিতে বেলা 1টা বাজিয়া গেল। প্রকাণ্ড মেলা, যে দীর্ঘ শৈলশ্রেণী পথের বাধারে আমার সঙ্গে সঙ্গে ক্রোশ 3 ধরিয়া চলিয়া আসিতেছিল, তারই সর্বদক্ষিণ প্রান্তে ছোট্ট একটা গ্রামের মাঠ। পাহাড়ের ঢালুতে চারিদিকে শাল পলাশের বনের মধ্যে এই মেলা বসিয়াছে। মহিষানড়ি, করারি, তিনটাঙা, লছমণিটোলা, ভীমদাসটোলা, মহালিখারূপ প্রভৃতি দূরের নিকটে নানা স্থান হইতে লোকজন, প্রধানত মেয়েরা আসিয়াছে। তরুণী বন্য মেয়েরা আসিয়াছে চুলে পিয়াল ফুল কি রাঙা, ধাতব ফুল গুজিয়া, কারো কারো মাথায় বাঁকা খোপায় কাঠের চিরুনি আটকানো, বেশ সুঠাম সুললিত লাবণ্য ভরা দেহের গঠন প্রায় অনেক মেয়েরই। তারা আমি করিয়া খেলো পুঁতির দানার মালা, সস্তা জাপানি কি জার্মানির সাবানের বাক্স, বাসি আয়না, অতি বাজে এসেন্স কিনিতেছে। পুরুষেরা 1 পয়সা 10টা কালি সিগারেট কিনিতেছে। ছেলেমেয়েরা তিলুয়া, রেউড়ি, রামদানার লাড্ডু ও তেলে ভাজা খাজা কিনিয়া খাইতেছে। হঠাৎ মেয়ে মানুষের গলায় আত্মকান্নার স্বর শুনিয়া চমকিয়া উঠিলাম। একটা উঁচু পাহাড়ি ডাঙায় যুবক যুবতীরা ভিড় করিয়া দাঁড়াইয়া হাসি খুশি গল্পগুজব আদর আপ্যায়নে মত্ত ছিল। কান্নাটা উঠিল সেখান হইতেই। ব্যাপার কি? কেহ কি হঠাৎ পঞ্চত্বপ্রাপ্ত হইল? একজন লোককে জিজ্ঞাসা করিয়া জানিলাম তা নয়, কোনো একটি বধূর সহিত তার পিত্রালয় গ্রামের কোনো মেয়ের সাক্ষাৎ হইয়াছে। এদেশের রীতি নাকি এরূপ, গ্রামের মেয়ে বা কোনো প্রবাসিনী সখী, কুটুম্বিনী বা আত্মীয়ার সঙ্গে অনেকদিন পর দেখা হইলেই উভয়ে উভয়ের গলা জড়াইয়া মরা কান্না জুড়িয়া দিবে। অনভিজ্ঞ লোক ভাবিতে পারে উহাদের কেহ মারিয়া গিয়েছে। আসলেই ইহা আদর আপ্যায়নের একটা অঙ্গ। না কাঁদিলে নিন্দা হইবে। মেয়েরা বাপের বাড়ি মানুষ দেখিয়া কাঁদে না, অর্থাৎ তাহা হইলে প্রমাণ হয় যে স্বামী গৃহে বড় সুখেই আছে। মেয়ে মানুষের পক্ষে ইহা নাকি বড়ই লজ্জার কথা। এক জায়গায় বইয়ের দোকানে চটের থলের উপর বই সাজাইয়া বসিয়াছে। হিন্দি গোলেব কাউলি, লয়লা মাজনু, বেতাল 25 প্রেমসাগর ইত্যাদি। প্রবীণ লোকে কেহ কেহ বই উল্টাইয়া পাল্টাইয়া দেখিতেছে। বুঝিলাম বুক স্টলে দণ্ডায়মান পাঠকের অবস্থা আনাতোল ফ্রান্সের প্যারিসেও যেমন, এই বন্য দেশে করারি তিনটাঙার হোলির মেলাতেও তাহাই। বিনা পয়সা দাঁড়াইয়া পড়িয়া লইতে পারিলে কেহ বড় একটা বই কিনে না। দোকানি ব্যবসা শুদ্ধি কিন্তু বেশ প্রখর। সে জৈনিক তন্ময় চিত্ত পাঠককে জিজ্ঞাসা করিল, কেতাব কিনবে নাকি? না হয়তো রেখে দিয়ে অন্য কাজ দেখো। মেলার স্থান হইতে কিছু দূরে একটা শালবনের ছায়ায় অনেক লোক রাধিয়া খাইতেছে। ইহাদের জন্য মেলার এক অংশে তরিতরকারি বাজার বসিয়াছে। কাঁচা শালপাতার ঠোঙায় শুটকি কুচু চিংড়ি ও লাল পিঁপড়ের ডিম বিক্রয় হইতেছে। লাল পিঁপড়ের ডিম এখানের একটি প্রিয় সুখাদ্য। তাছাড়া আছে কাঁচা পেঁপে, শুকনো কুল, কেঁদো ফুল, পেয়ারা ও বুনো শিম। হঠাৎ কাহার ডাক কানে গেল, ম্যানেজার বাবু! চাহিয়া দেখি ভিড় ঠেলিয়া লবটুলিয়ার পাটোয়ারির ভাই ব্রহ্মা মাহাতো আগাইয়া আসিতেছে। হুজুর, আপনি কখন এলেন? সঙ্গে কে? বলিলাম, ব্রহ্মা, এখানে কি মেলা দেখতে? না হুজুর, আমি মেলার ইজারাদার,
আসুন আসুন, আমার তাঁবুতে চলুন, একটু পায়ে ধুলো দিবেন। মেলার একপাশে ইজারাদারি তাঁবু, সেখানে ব্রহ্মা খুব খাতির করিয়া আমার লইয়া গিয়া একখানা পুরনো বেন্টোর চেয়ারে বসাইল। সেখানে একজনকে দেখিলাম, অমন লোক বোধ হয় পৃথিবীতে আর দেখিব না। লোকটি কেন জানি না ব্রহ্মা মাহাতো কোনো কর্মচারী হইবে। বয়স 50-60 বছর, গা খালি, রং কালো, মাথার চুল কাঁচা পাকায় মেশানো। তাহার হাতে একটা বড় থলিতে 1 থলি পয়সা, বগলে একখানা খাতা, সম্ভবত মেলার খাজনা আদায় করিয়া বেড়াইতেছে। ব্রহ্মা মাহাতোকে হিসাব বুঝাইয়া দিবে। মুগ্ধ হইলাম তাহার চোখে দৃষ্টি ও মুখের অসাধারণ দিন নম্র ভাব দেখিয়া। যেন কিছুর ভয় ও ভাব মিশানো ছিল সেই দৃষ্টিতে। ব্রহ্মা মাহাতো রাজা নয়, ম্যাজিস্ট্রেট নয়, কাহারও দণ্ডমুণ্ডের কর্তা নয়, গভর্নমেন্টের খাস মহলের জৈনিক বর্ধিষ্ণু প্রজা মাত্র। লইয়াছে না হয় মেলারে যারা। এতদিন ভাব কেন ও লোকটা তার কাছে? তারপরে আমি যখন তাঁবুতে গেলাম, স্বয়ং ব্রহ্মা মাহাতো আমাকে অত খাইর করেছে দেখিয়া লোকটা আমার দিকে অতিরিক্ত সভম্র ও দীনতার দৃষ্টিতে ভয়ে ভয়ে এক আধবারে বেশি চাহিতে ভরসা পাইল না। ভাবিলাম, লোকটার অত দীনহীন দৃষ্টি কেন? খুব কি গরিব? লোকটার মুখে কি যেন ছিল, বারবার আমি চাহিয়া দেখিতে লাগিলাম। এমন ধারা সত্যিকার দিন বিনম্র মুখ কখনো দেখি নাই। ব্রহ্মা মাহাতোকে লোকটার কথা জিজ্ঞাসা করিয়া জানিলাম, তার বাড়ি করারি 3 ডাঙা, যে গ্রামে ব্রহ্মা মাহাতোর বাড়ি। নাম গিরিধারীলাল, জাতি গাঙ্গতা। উহার এক ছোট ছেলে ছাড়া আর সংসারে কেহই নাই। অবস্থা যাহা অনুমান করিয়াছিলাম, অতি গরিব। সম্প্রতি ব্রহ্মা তাহাকে মেলায় দোকানের আদায়কারী কর্মচারী বহাল করিয়াছে। দৈনিক 4 আনা বেতন ও খাইতে দিবে। গিরিধারীলালের সঙ্গে আমার আরও দেখা হইয়াছিল, কিন্তু তাহার সঙ্গে শেষবারের সাক্ষাতের সময়কার অবস্থা বড় করুণ। পরে সেসব কথা বলিব। অনেক ধরনের মানুষ দেখিয়াছি, কিন্তু গিরিধারীলালের মতো সাচ্চা মানুষ কখনো দেখি নাই। কত কাল হইয়া গেল, কত লোককে ভুলিয়া গিয়াছি, কিন্তু যাহাদের কথা চিরকাল মনে আঁকা আছে ও থাকিবে, সেই অতি অল্প কয়েকজনের লোকের মধ্যে গিরিধারীলাল একজন। বেলা পড়িয়া আসিতেছে, এখনই রওনা হওয়া দরকার। ব্রহ্মা মাহাতোকে সে কথা বলিয়া বিদায় চাহিলাম। ব্রহ্মা মাহাতো তো একেবারে আকাশ হইতে পড়িল। তাঁবুতে যাহারা উপস্থিত ছিল তাহারা হা করিয়া আমার মুখের দিকে চাহিল। অসম্ভব, এই 30 মাইল রাস্তা অবেলায় ফেরা। হুজুর কলিকাতার মানুষ, এই অঞ্চলের পথের খবর জানা নাই, তাই এই কথা বলিতেছেন। 10 মাইল যাইতেই সূর্য ডুবে জুইবিয়া, না হয় জ্যোৎস্নারাত্রি হইল। ঘন পাহাড় জঙ্গলের পথ, মানুষজন কোথাও নাই। বাঘ বাহির নিশ্চয়ই হইতে পারে, বুনো মহিষ আছে, বিশেষত পাকা কুলের সময়। এখন ভালুক তো নিশ্চয়ই বাহির হইবে, কারণ নদীর ওপারে মহালিখা রূপের জঙ্গলে এই তো সেদিনও এক গরুর গাড়ি গাড়োয়ানকে বাঘে লইয়াছে। বেচারি জঙ্গলের পথে একা আসিতেছিল। অসম্ভব হুজুর, রাত্রে এখানে থাকুন, খাওয়া দাওয়া করুন, যখন দয়া করিয়া আসিয়াছেন গরিবের ডেরায়। কাল সকালে তখন ধীরে সুস্থে গেলেই হবে। এ বাসন্তী পূর্ণিমায় পরিপূর্ণ জ্যোৎস্না রাত্রে জনহীন পাহাড় জঙ্গলের পথ একা ঘোড়ায় চড়িয়া যাওয়ার প্রলোভন আমার কাছে দুর্দমনীয় মনে হইয়া উঠিল। জীবনে আর কখনো হইবে না, এই হয়তো শেষ। আজ যে অপূর্ব বন পাহাড়ের দৃশ্য দেখিয়া আসিয়াছি পথে। জ্যোৎস্না রাত্রে, বিশেষত পূর্ণিমার জ্যোৎস্নায় তাহাদের রূপ একবার দেখিব না যদি, তবে এতটা কষ্ট করিয়া আসিবার কি অর্থ হয়? সকলেই স্বনির্বন্ধ অনুরোধ এড়াইয়া রওনা হইলাম। ব্রহ্মা মাহাতো ঠিকই বলিয়াছিল, কারণ নদীতে পৌঁছিবার কিছু পূর্বেই টকটকে লাল সুবৃহৎ সূর্যটা পশ্চিম দ্বিচক্রবালে একটা উন্মুচ্চ শৈলমালার পিছনে অস্ত গেল। কারণ নদীর তীরে বালিয়াড়ির উপর যখন ঘোড়া শুদ্ধ উঠিয়াছি, এবার এখান হইতে ঢালুবালির পথে নদী গর্ভে নামিব, হঠাৎ সেই সূর্যাস্তের দৃশ্য এবং ঠিক পূর্বে বহুদূরে কৃষ্ণরেখার মতো পরিদৃশ্যমান মোহনপুরা রিজার্ভ ফরেস্টের মাথায় নবদিত পূর্ণচন্দ্রের দৃশ্য, যুগপতি অস্ত উদয় দৃশ্যে থমকায়া ঘোড়াকে লাগাম কষিয়া দাঁড় করাইলাম। সে নির্জন অপরিচিত নদী তীরে সমস্তই যেন একটা অবাস্তব ব্যাপারের মতো দেখাইতেছে। পথে সর্বত্র পাহাড়ের ঢালুতে ও ডাঙায় ছাড়া ছাড়া জঙ্গল, মাঝে মাঝে এই সরু পথটাকে যেন 2 দিক হইতে চাপায় ধরিতেছে, আবার কোথাও কিছু দূরে সরিয়া যাইতেছে। কি ভয়ঙ্কর নির্জন চারিদিক! দিন মানে যা হয় একরূপ ছিল। জ্যোৎস্না উঠিবার পর মনে হইতেছে যেন অজানা ও
ও অদ্ভুত সৌন্দর্যময় পরিরাজ্যের মধ্যে দিয়া চলিয়াছি। সঙ্গে সঙ্গে বাঘের ভয়ও হইল। মনে পড়িল মেলায় ব্রহ্মা মাহাতো ও কাছারিতে প্রায় সকলেই রাত্রি এ পথে একা আসিতে বারবার নিষেধ করিয়াছিল। মনে পড়িল নন্দকুশোর গোসাই নামে আমাদের একজন বাথানদার প্রজা আজ মাস 2-3 দিন আগে কাছারিতে বসিয়া গল্প করিয়াছিল। এই মহালিখারূপের জঙ্গলে সেই সময় কাহাকে বাঘে খাওয়ার ব্যাপার। জঙ্গলের এখানে ওখানে বড় বড় কুল গাছে কুল পাকিয়া ডাল নত হইয়া আছে, তলায় বিস্তর শুকনো পাকা কুল ছড়ানো, সুতরাং ভালুক বাহির হইবার সম্ভাবনাই খুবই। বুনো মহিষ এ বনে না থাকিলেও মোহনপুরা জঙ্গল হইতে এবেলার মতো এক আধটা ছিটকাইয়া আসিয়ে কতক্ষণ। সম্মুখে এখনো 15 মাইল নির্জন বনপ্রান্তরের উপর দিয়া পথ। ভয়ের অনুভূতি চারিপাশের সৌন্দর্যকে যেন আরও বাড়াইয়া তুলিল। এক এক স্থানে পথ দক্ষিণ হইতে খাড়া উত্তরে ও উত্তর হইতে পূর্বে ঘুরিয়া গিয়াছে। পথের খুব কাছে বাম দিকে সর্বত্রই একটানা অনুচ্চ শৈলমালা, তাদের ঢালুতে গোলগলীয় পলাশের জঙ্গল, উপরের দিকে শাল ও বড় বড় ঘাস। জ্যোৎস্না এবার ফুটফুট করিতেছে, গাছের ছায়ায় হর্ষতম হইয়া উঠিয়েছে। কি একটা বন্য ফুলের সুবাসে জ্যোৎস্না শুভ্র প্রান্ত ভরপুর। অনেক দূর পাহাড়ে সাঁওতালেরা জুম চাষের জন্য আগুন দিয়াছে। সে কি অভিনব দৃশ্য! মনে হইতেছে পাহাড়ে আলোর মালা কি যেন সাজাইয়া রাখিয়াছে। কখনো যদি এসব দিকে না আসিতাম, কেহ বলিলেও বিশ্বাস করিতাম না যে বাংলাদেশের এত নিকটেই এরূপ সম্পূর্ণ জনহীন অরণ্য প্রান্তর ও শৈলমালা আছে, যাহা সৌন্দর্যে আরিজোনার পাথুরে মরুদেশ বা রোডেসিয়ার বুশভেল্ডের অপেক্ষা কম নয়। কোনো অংশে বিপদের দিক দিয়া দেখিতে গেলেও এসব অঞ্চল নিতান্ত পুতুপুতু বলা চলে না। সন্ধ্যার পরেই যেখানে বাঘ ভালুকের ভয়ে লোকে পথ হাঁটে না। এই মুক্ত জ্যোৎস্না শুভ্র বনপ্রান্তরের মধ্য দিয়া যাইতে যাইতে ভাবিতেছিলাম, এই এক আলাদা জীবন। যারা ঘরের দেয়ালের মধ্যে আবদ্ধ থাকিতে ভালোবাসে না, সংসার করা যাদের রক্তে নাই, সেসব বারমুখা খাপছাড়া প্রকৃতির মানুষের পক্ষে এমন জীবনই তো কাম্য। লিকাতা হইতে প্রথম প্রথম আসিয়া এখানকার এই ভীষণ নির্জনতা ও সম্পূর্ণ বন্য জীবনযাত্রা কি অসহ্য হইয়াছিল, কিন্তু এখন আমার মনে হয় এই ভালো। এই বর্বর রুক্ষ বন্য প্রকৃতি আমাকে তার স্বাধীনতা ও মুক্তির মন্ত্রে দীক্ষিত করিয়াছে। শখের খাঁচার মধ্যে আর দাঁড়ে বসিয়া থাকিতে পারিব কি? এই পথহীন প্রান্তরের শিলাখণ্ড ও শালপলাশের বনের মধ্য দিয়া এরকম মুক্ত আকাশতলে পরিপূর্ণ জ্যোৎস্নায় হুহু ঘোড়া ছুটাইয়া চলার আনন্দের সহিত আমি দুনিয়ার কোনো সম্পদ বিনিময় করিতে চাই না। জ্যোৎস্না আরও ফুটিয়াছে। নক্ষত্রদল জ্যোৎস্নালোকে প্রায় অদৃশ্য। চারিধারে চাহিয়া মনে হয় এসে পৃথিবী নয়, এতদিন যাহাকে জানিতাম, এই স্বপ্নভূমি। এই দিগন্তব্যাপী জ্যোৎস্নায় অপার্থিব জীবেরা এখানে নামে গভীর রাত্রি। তারা তপস্যার বস্তু, কল্পনা ও স্বপ্নের বস্তু। বনের ফুল যারা ভালোবাসে না, সুন্দরকে চিনে না, দিগ্বলয় রেখা যাদের কখনো হাতছানি দিয়া ডাকে নাই, তাদের কাছে এই পৃথিবী ধরা দেয় না কোনো কালেই। মহালিখারূপের জঙ্গল শেষ হইতে মাইল 4 গিয়া আমাদের সীমানা শুরু হইল। রাত প্রায় 9টার সময় কাছারি পৌঁছিলাম। কাছারিতে ঢোলের শব্দ শুনিয়া বাহির দিকে চাহিয়া দেখি একদল লোক কাছারি কম্পাউন্ডে কোথা হইতে আসিয়া ঢোল বাজাইতেছে। ঢোলের শব্দে কাছারির সিপাহী কর্মচারীরা আসিয়া তাহাদের ঘিরিয়া দাঁড়াইল। কাহাকেও ডাকিয়া ব্যাপারটা কি জিজ্ঞাসা করিব ভাবিতেছি, এমন সময় জমাদার মুক্তিনাথ সিং দরজার কাছে আসিয়া সালাম করিয়া বলিল, একবার বাইরে আসবেন মেহরবানি করে। কি জমাদার, কি ব্যাপার? হুজুর, দক্ষিণ দেশে এবার ধান মরে যাওয়াতে অজন্মা হয়েছে। লোকে চালাতে না পেরে দেশে দেশে নাচের দল নিয়ে বেরিয়েছে। ওরা কাছারিতে হুজুরের সামনে নাচবে বলে এসেছে। যদি হুকুম হয় তবে নাচ দেখায়। নাচের দল আমার আপিস ঘরের সামনে আসিয়া দাঁড়িয়ে এলো। মুক্তিনাথ সিং জিজ্ঞাসা করিল, কোন নাচ তাহারা দেখাইতে পারে? দলের মধ্যে একজন 60-62 বছরের বৃদ্ধ সেলাম করিয়া বিনীতভাবে বলিল, হুজুর, হো নাচ আর ছক্কর বাজি নাচ। দলটি দেখিয়া মনে হইল নাচের কিছু জানুক না জানুক, পেটে দুটি খাবার আইসার সব ধরনের বয়সের লোক ইহার মধ্যে ঢুকিয়া পড়িয়াছে। অনেকক্ষণ ধরিয়া তাহার নাচ ও গান গাহিল। বেলা পড়িবার সময় তাহারা আসিয়াছিল। ক্রমে আকাশে জ্যোৎস্না ফুটিল। তখনও তাহারা ঘুরিয়া ঘুরিয়া হাত ধরিয়া নাচিতেছে ও গান গাহিতেছে। অদ্ভুত ধরনের নাচ ও সম্পূর্ণ অপরিচিত সুরের গান। এই মুক্ত প্রকৃতির বিশাল প্রসার
ওই সভ্য জগৎ হইতে বহুদূরে অবস্থিত নিভৃত বন আবিষ্টনীর মধ্যে এই দিগন্ত পরিপ্লাবী ছায়াবিহীন জ্যোৎস্নালোকে এই নাচ গানের চমৎকার খাপ খায়। একটি গানের অর্থ এরূপ: শিশুকালে বেশ ছিলাম আমাদের গ্রামের পিছনে যে পাহাড়, তার মাথায় কেতু বন, সেই বন কুড়িয়ে বেড়াতাম পাকা ফল, গাঁথতাম পিয়াল ফুলের মালা। দিন খুব সুখে কাটত, ভালোবাসা কাকে বলে তা তখন জানতাম না। 5 নহরে ঝর্ণার ধারে সেদিন করলা পাখি মারতে গিয়েছি, হাতে আমার বাঁশের নল ও আঠা কাঠি। তুমি কুসুম রঙে ছাপানো শাড়ি পরে এসেছিলে জল ভারতে। দেখে বললে, ছি, পুরুষ মানুষে কি সাত নলে দিয়ে বনের পাখি মারে? আমি লজ্জায় ফেলে দিলাম বাঁশের নল, ফেলে দিলাম আঠা কাঠির তারা। বনের পাখি গেল উড়ে, কিন্তু আমার মন, পাখি তোমার প্রেমের ফাঁদে চিরদিনের মতো যে ধরা পড়ে গেল। আমায় 7 নলে চলে পাখি মারতে বারণ করে এ কি করলে তুমি আমার? কাজটা কি ভালো হলো সখী? ওদের ভাষা কিছু বুঝি কিছু বুঝি না। গানগুলি সেজন্য বোধ হয় আমার কাছে আরো অদ্ভুত লাগিল। এই পাহাড় ও পিয়ালবনের সুরে বাঁধা এদের গান এখানেই ভালো লাগিবে। ইহাদের দক্ষিণা মাত্র 4 আনা পয়সা। কাছারির আমলারা এক বাক্যে বলিল, হুজুর, তাই অনেক জায়গায় পায় না, বেশি দিয়ে ওদের লাভ বোড়াবেন না, তাছাড়া বাজার নষ্ট হবে। যা রেট তার বেশি দিলে গরিব গেরস্থরা নিজেদের বাড়িতে নাচ করাতে পারবে না হুজুর। অবাক হইলাম। 2-3 ঘন্টা প্রাণপণে খাটিয়াছে কমসে কম 17-18 জন লোক, 4 আনায় ইহাদের জনপিছু একটা করিয়া পয়সাও তো পড়িবে না। আমাদের কাছারিতে নাচ দেখাইতে এই জনহীন প্রান্তর ও বন পার হইয়া এত দূর আসিয়াছে। সমস্ত দিনের মধ্যে ইহাই রোজগার। কাছে আর কোনো গ্রাম নাই যেখানে আজ রাত্রে নাচ দেখাইবে। রাত্রে কাছারিতে তাহাদের খাওয়া ও থাকার ব্যবস্থা করিয়া দিলাম। সকালে তাহাদের দলের সর্দারকে ডাকাইয়া 2টি টাকা দিতেই লোকটা অবাক হইয়া আমার মুখের দিকে চাহিয়া রহিল। নাচ দেখিয়া খাইতে কেহই দেয় না, তাহার উপর আবার 2 টাকা দক্ষিণা। তাহাদের দলে 12-13 বছর একটি ছেলে আছে। ছেলেটির চেহারা যাত্রা দলে কৃষ্ণ ঠাকুরের মতো। এক মাথা ঝাঁকড়া ঝাঁকড়া চুল, ভারী শান্ত, সুন্দর চোখ মুখ, কুচকুচে কালো গায়ের রং। দলের সামনে দাঁড়াইয়া সেই প্রথমে সুর ধরে ও পায়ে ঘুঙুর বাঁধিয়া নাচে, যখন ঠোঁটের কোণে হাসি মিলাইয়া থাকে। সুন্দর ভঙ্গিতে হাত দুলাইয়া মিষ্টি সুরে গায়, রাজা লিজিয়ে সেলাম মে পরদেসিয়া। শুধু 2টি খাইবার জন্য ছেলেটি দলের সঙ্গে ঘুরিতেছে। পয়সার ভাগ সে বড় একটা পায় না, তাও সেই খাওয়া কি, চীনা ঘাসের দানা আর নুন, বড়জোর তার সঙ্গে একটু তরকারি, আলু পটল নয়, জংলি গুড়মি ফল ভাজা, নয়তো বাথুয়া শাক সিদ্ধ কিংবা ধুধুল ভাজা। এই খাইয়াই মুখে হাসি সর্বদা লাগিয়া আছে। দিব্যি স্বাস্থ্য, অপূর্ব লাবণ্য সারা অঙ্গে। দলের অধিকারীকে বলিলাম, ধাতুরিয়াকে রেখে যাও এখানে, কাছারিতে কাজ করবে আর থাকবে, খাবে। অধিকারী সে দাড়িওয়ালা বৃদ্ধ লোকটি, সেও এক অদ্ভুত ধরনের লোক। এই 62 বছরের সে একেবারে বালকের মতো। বলিল, ও থাকতে পারবে না হুজুর, গায়ের সব লোকের সঙ্গে একসঙ্গে আছে, তাই ও ভালো আছে। একলা থাকলে মন কেমন করবে, ছেলে মানুষকে থাকতে পারে। আবার আপনার সামনে ওকে নিয়ে আসবো হুজুর। জঙ্গলের বিভিন্ন অংশে সার্ভে হইতেছিল। কাছারি হইতে 3 ক্রোশ দূরে বোমাইবুরুর জঙ্গলে আমাদের এক আমিন রামচন্দ্র সিং এই উপলক্ষে কিছুদিন ধরিয়া আছে। সকালে খবর পাওয়া গেল রামচন্দ্র সিং হঠাৎ আজ দিন 2-3 পাগল হইয়া গিয়াছে। শুনিয়া তখনই লোকজন লইয়া সেখানে গিয়া পৌঁছিলাম। বোমাইবুরুর জঙ্গল খুব নিবিড় নয়, খুব ফাঁকা। উঁচু নিচু প্রান্তরে মাঝে মাঝে বড় বড় গাছ, ডাল হইতে সরু দড়ির মতো লতা ঝুলিতেছে, যেন জাহাজের উঁচু মাস্তুলের সঙ্গে দড়াদড়ি বাঁধা। বোমাইবুরুর জঙ্গল সম্পূর্ণরূপে লোকবসতিচ্ছন্ন। গাছপালার নিবিড়তা হইতে দূরে ফাঁকা মাঠের মধ্যে কাশের ছাওয়া ছোট্ট 2খানা কুড়ে, একখানা একটু বড়। এখানাতে রামচন্দ্র আমিন থাকে, পাশের ছোটখানায় তার পেয়াদা আসরফি টিন্ডেল থাকে। রামচন্দ্র নিজের কাঠের মাচার উপর চোখ বুজিয়া শুইয়াছিল। আমাদের দেখিয়া ধর্মর করিয়া উঠিয়া বসিল। জিজ্ঞাসা করিলাম, কি হয়েছে রামচন্দ্র, কেমন আছো? রামচন্দ্র হাত জোর করিয়া নমস্কার করিয়া চুপ করিয়া রহিল। কিন্তু আসরফি টিন্ডেল সে কথার উত্তর দিল। বলিল, বাবু, একটা বড় আশ্চর্যের কথা। আপনি শুনলে বিশ্বাস করবেন না। আমি নিজে কাছাইতে গিয়ে খবর দিতাম, কিন্তু আমিনবাবুকে ফেলে যাই বা কি করে?
ব্যাপারটা আজ কদিন থেকে আমিনবাবু বলছেন একটা কুকুর এসে রাত্রে তাকে বড় বিরক্ত করে। আমি শুনে ওই ছোট্ট ঘরে আমিনবাবু শুয়ে থাকেন, এখানে 2-3 দিন এরকম গেল। রোজই উনি বলেন, আরে কোত্থেকে একটা সাদা কুকুর আসে রাত্রে, মাচার উপর বিছানা পেতে শুই, কুকুরটা এসে মাচার নিচে কেউ কেউ করে, গায়ে ঘেঁষ দিতে আসে। শুনি বড় একটা গা করিনি। আজ 4 দিন আগে উনি অনেক রাত্রে বললেন, আসরফি শিগগির এসো বেরিয়ে, কুকুরটা এসেছে। আমি তার লেজ চেপে ধরে রেখেছি, লাঠি নিয়ে এসো। আমি ঘুম ভেঙে লাঠি আলো নিয়ে ছুটে যেতে দেখি, বললে বিশ্বাস করবেন না হুজুর, কিন্তু হুজুরের সামনে মিথ্যে বলবো এমন সাহস আমার নেই। একটি মেয়ে ঘরের ভেতর থেকে বার হয়ে জঙ্গলের দিকে চলে গেল। আমি প্রথমটা থতমত খেয়ে গেলাম। তারপর ঘরের মধ্যে ঢুকে দেখি আমিনবাবু বিছানা হাতড়ে দেশলাই খুঁজছেন। উনি বললেন, কুকুরটা দেখলে? আমি বললাম, কুকুর কই বাবু, একটা মেয়ে তো বার হয়ে গেল। উনি বললেন, উল্লুক, আমার সঙ্গে বেয়াদবি, মেয়ে মানুষ কে আসবে এই জঙ্গলে দুপুর রাতে? আমি কুকুরটার লেজ চেপে ধরেছিলাম, এমনকি তার লম্বা কান আমার গায়ে ঠেকেছে। মাচার নিচে ঢুকে কেউ কেউ করছিল। নেশা করতে শুরু করেছো বুঝি? রিপোর্ট করে দেবো সদরে। পরদিন রাত্রে আমি সজাগ হয়েছিলাম অনেক রাত পর্যন্ত। যেই একটু ঘুমিয়েছি অমনি আমনবাবু ডাক দিলেন। আমি তাড়াতাড়ি ছুটে বেরিয়ে আমার ঘরের দৌড় পর্যন্ত গিয়েছি। এমন সময় দেখি একটি মেয়ে ওর ঘরের উত্তর দিকের বেড়ার গা বেয়ে জঙ্গলের দিকে যাচ্ছে। তখনই হুজুর আমি নিজে জঙ্গলের মধ্যে ঢুকলাম। অতটুকু সময়ে মধ্যে কে লুকাবে কোথায়, যাবেই বা কত দূর? বিশেষ করে আমরা জঙ্গল জরিপ করি, অন্ধি সন্ধি সব আমাদের জানা। কত খুঁজলাম বাবু, কোথাও তার চিহ্নটি পাওয়া গেল না। শেষে আমার কেমন সন্দেহ হলো, মাটিতে আলো ধরে দেখি কোথাও পায়ের দাগ নেই, আমরা নাগরা জুতোর দাগ ছাড়া। আমিনবাবুকে আমি কথা বললাম না সেদিন, 1-2টি প্রাণী থাকি এই ভীষণ জঙ্গলের মধ্যে হুজুর। ভয়ে আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। আর বোমাইবুড়ো জঙ্গলের একটা দুর্নামও শোনা ছিল। ঠাকুরদাদার মুখে শুনেছি বোমাইবুড়ো পাহাড়ের উপরেই যে বটগাছটা দেখছেন দূরে, একবার তিনি পূর্ণিয়া থেকে কলাই বিক্রির টাকা নিয়ে জ্যোৎস্নারাতে ঘোড়ায় করে জঙ্গলের পথে ফিরছিলেন। ওই বটতলে এসে দেখেন একদল অল্প বয়সী সুন্দরী মেয়ে হাত ধরাধরি করে জ্যোৎস্নার মধ্যে নাচছে। এদেশে বলে ওদের ডামা বানু, এক ধরনের জিন পড়ি, নির্জন জঙ্গলের মধ্যে থাকে, মানুষকে বেঘরে পেলে মেরেও ফেলে। হুজুর, পরদিন রাত্রে আমি নিজে আমিনবাবুর তাঁবুতে শুয়ে জেগে রইলাম সারা রাত। সারা রাত জেগে জরিপের থাকবন্দির হিসেবে কষতে লাগলাম। বোধহয় শেষ রাতের দিকে একটু তন্দ্রা এসে থাকবে। হঠাৎ কাছে একটা কিসের শব্দ শুনে মুখ তুলে চাইলাম, দেখি আমির সাহেব ঘুমোচ্ছেন ওর খাটে, আর খাটের নিচে কি একটা ঢুকেছে। মাথা নিচু করে খাটের নিচে দেখতে গিয়ে চমকে উঠলাম। আধ আলো আধ অন্ধকারে প্রথমটা মনে হলো একটি মেয়ে যেন গুটিসুটি মেরে খাটের তলায় বসে আমার দিকে হাসি মুখে চেয়ে আছে। স্পষ্ট দেখলাম হুজুর, আপনার পায়ে হাত দিয়ে বলতে পারি, এমনকি তার মাথায় বেশ কালো চুলের গোছা পর্যন্ত স্পষ্ট দেখেছি। লণ্ঠনটা ছিল যেখানটাতে বসে হিসেব করছিলাম, সেখানে হাত 6 হাত দূরে। আরো ভালো করে দেখব বলে লণ্ঠনটা যেমন আনতে গিয়েছি, কি একটা প্রাণী ছুটে খাটের তলা থেকে বেরিয়ে পালাতে গেল। দোরের কাছে লণ্ঠনের আলোটা বাঁকাভাবে পড়েছিল, সেই আলোতে দেখলাম একটা বড় কুকুর, কিন্তু তার আগাগোড়া সাদা। হুজুর, কালো চিহ্ন কোথাও নেই তার গায়ে। আমির সাহেব জেগে বললেন, কি কি? বললাম, ও কিছু নয়, একটা শিয়াল কি কুকুর ঘরে ঢুকেছিল। আমির সাহেব বললেন, কুকুর? কিরকম কুকুর? বললাম, সাদা কুকুর। আমির সাহেব যেন একটা নিরাশার সুরে বললেন, সাদা? ঠিক দেখেছ না কালো? বললাম, না, সাদাই হুজুর। আমি একটু বিস্মিত যে না হয়েছিলাম এমন নয়, সাদা না হয়ে কালোই হলেই বা আমিনবাবুর কী সুবিধে হবে তাতে বুঝলাম না। উনি ঘুমিয়ে পড়লেন, কিন্তু আমার যে কেমন একটা ভয় ও অস্বস্তি বোধ হলো, কিছুতেই চোখের পাতা বোঝাতে পারলাম না। খুব সকালে উঠে খাটের নিচটা একবার কি মনে করে ভালো করে খুঁজতে গিয়ে সেখানে একগাছা কালো চুল পেলাম। এই যে সে চুল রেখেছে ও হুজুর, মেয়ে মানুষের মাথার চুল। কোথা থেকে এলো ওই চুল? দিব্যি কালো কুচকুচি নরম চুল। কুকুর, বিশেষত সাদা কুকুরের গায়ে এত বড় নরম কালো চুল হয় না। এ হলো গত রবিবার, অর্থাৎ আজ 3 দিনের কথা। এই 3 দিন থেকে আমির সাহেব তো এরকম উন্মাদ হয়ে উঠেছেন। আমার ভয় করছে হুজুর, এবার আমার পালা কিনা তাই ভাবছি। গল্পটা বেশ আষাঢ়ে গোছের বটে। সে চুলগাছি হাতে করিয়া দেখিয়া কিছু বুঝিতে পারিলাম না। মেয়ে মানুষের মাথার চুল
সে বিষয়ে আমার কোনো সন্দেহ রহিল না। আসরফি টিন্ডেল ছোকরা মানুষ, সে যে সে নেশা ভাঙ করে না, এ কথা সকলেই এক বাক্যে বলিল। জনমানব শূন্য প্রান্তর ও বনঝোপের মধ্যে একমাত্র তাঁবু আমিনের নিকটতম লোকালয় হইতেছে লটটলিয়া 6 মাইল দূরে। মেয়ে মানুষ বা কোথা হইতে আসিতে পারে অত গভীর রাত্রে, বিশেষ যখন এইসব নির্জন বনপ্রান্তরে বাঘ ও বুনো শুয়োরের ভয়ে সন্ধ্যা পরে আর লোকে পথ চলে না। যদি আসরফি টিন্ডেলের কথা যদি সত্য বলিয়া ধরিয়া লইয়া হয়, তবে ব্যাপারটা খুবই রহস্যময়। অথবা এই পাণ্ডব বর্জিত দেশে, এই জনহীন বনজঙ্গল ও ধুধু প্রান্তরের মধ্যে বিংশ শতাব্দীতে প্রবেশের পথ খুঁজিয়া পায় নাই, ঊনবিংশ শতাব্দীও পাইয়াছে বলিয়া মনে হয় না। অতীত যুগের রহস্যময় অন্ধকারে এখনো এসব অঞ্চল আচ্ছন্ন, এখানে সবই সম্ভব। সেখানকার তাঁবু উঠাইয়া রামচন্দ্র, আমিন ও আসরফি টিন্ডেলকে সন্দর কাছারিতে লইয়া আসিলাম। রামচন্দ্রের অবস্থা দিন দিন খারাপ হইতে লাগিল। ক্রমশ সে ঘোর উন্মাদ হইয়া উঠিল। সারা রাত্রি চিৎকার করে, বকে, গান গায়। ডাক্তার আনিয়া দেখাইলাম, কিছুতেই কিছু হইল না। অবশেষে তাহার এক দাদা আসিয়া তাহাকে লইয়া গেল। এই ঘটনার একটা উপসংহার আছে। যদিও তাহা ঘটিয়াছিল বর্তমান ঘটনার 7-8 মাস পরে, তবুও এখানে তাহা বলিয়া রাখি। এ ঘটনার 6 মাস পরে চৈত্র মাসের দিকে দুটি লোক কাছাইতে আমার সঙ্গে দেখা করিল। একজন বৃদ্ধ, বয়স 60-65 কম নয়, অন্যটি তার ছেলে, বয়স 20-22। তাদের বাড়ি বলিয়া জেলায়। আমাদের এখানে আসিয়াছে চড়িমহাল ইজারা লইতে, অর্থাৎ আমাদের জঙ্গলে খাজনা দিয়া তাহারা গরু মহিষ চড়াবে। অন্য সব চড়িমহল তখন বিলি হইয়া গিয়াছে। বোমাইবুড়ির জঙ্গলটা তখনও খালি পড়িয়াছিল, সেটাই বন্দোবস্ত করিয়া দিলাম। বৃদ্ধ ছেলেকে সঙ্গে লইয়া একদিন মহল দেখিয়াও আসিল। খুব খুশি, বলিল, খুব বড় বড় ঘাস হুজুর, বহুত আচ্ছা জঙ্গল। হুজুরের মেহেরবানি না হলে অমন জঙ্গল মিলত না। রামচন্দ্র ও আসরফি টিন্ডেলের কথা তখন আমার মনে ছিল না। থাকিলেও বৃদ্ধের নিকট তাহা হয়তো বলিতাম না, কারণ ভয় পাইয়া সে জাগিয়া গেলে জমিদারের লোকসান। স্থানীয় লোকেরা কেহই ও জঙ্গল ইজারা লইতে ঘেঁষে না। রামচন্দ্র আমিনের সেই ব্যাপারের পরে। মাসখানেক পরে বৈশাখের গোড়ায় একদিন বৃদ্ধ লোকটি কাছাইতে আসিয়া হাজির। মহারাগত ভাব, তার পিছনে সেই ছেলেটি কাচুমাচু ভাবে দাঁড়াইয়া। বলিলাম, কি ব্যাপার? বৃদ্ধ রাগে কাঁপিতে কাঁপিতে বলিল, এই বাদরটাকে নিয়ে এলাম হুজুরের কাছে দরবার করতে। ওকে আপনি পা থেকে খুলে 25 জুতো মারুন, ও জব্দ হয়ে যাক। কি হয়েছে কি? হুজুরের কাছে বলতে লজ্জা করে। এই বাদর এখানে এসে পর্যন্ত বিগড়ে যাচ্ছে। আমি 7-8 দিন প্রায় লক্ষ্য করছি, লজ্জা করে বলতে, হুজুর, প্রায় মেয়ে মানুষ ঘর থেকে বার হয়ে যায়। একটা মাত্র খুপড়ি হাত, আষ্টেক লম্বা, ঘাসে ছাওয়া, ও আর আমি দুজনে শুই। আমার চোখে ধুলো দিতে পারাও সোজা কথা নয়। 2 দিন যখন দেখলাম, তখন ওকে জিজ্ঞেস করলাম। ও একেবারে গাছ থেকে পড়ল হুজুর। বলে, কই, আমি তো কিছু জানি না। আরও 2 দিন যখন দেখলাম, তখন একদিন দিলাম আচ্ছা করে ওকে মার, চোখের সামনে বিগড়ে যাবে ছেলে। কিন্তু তারপরেও যখন দেখলাম, এই পরশু রাত্রেই হুজুর, তখন ওকে আমি হুজুর দরবারে নিয়ে এসেছি। হুজুর শাসন করে দিন। হঠাৎ ব্রাহ্মণচন্দ্র আমিনের ব্যাপারটা মনে পড়িয়া গেল। জিজ্ঞাসা করিলাম, কত রাত্রি দেখেছ? প্রায় শেষ রাতের দিকে হুজুর, এই রাত্রে 2-1 ঘড়ি বাকি থাকতে। ঠিক দেখেছ, মেয়ে মানুষ। হুজুর, আমার চোখে তেজ এখনো তত কম হয়নি। জরুর মেয়ে মানুষ, বয়সও কম। কোনোদিন পরনে সাদা ধোয়া শাড়ি, কোনোদিন বা লাল, কোনোদিন কালো। একদিন মেয়ে মানুষটা বেড়ে যেতে আমি পেছনে পেছনে গেলাম। কাশের জঙ্গলের মধ্যে কোথায় পালিয়ে গেল টের পেলাম না। ফিরে এসে দেখি ছেলে আমার যেন খুব ঘুমের ভান করে পড়ে রয়েছে। ডাকতে ধর্মর করে ঠেলে উঠল, যেন সদ্য ঘুম ভেঙে উঠল। এ রোগের ওষুধ কাছারি ভিন্ন হবে না বুঝলাম, তাই হুজুরের কাছে। ছেলেটিকে আড়ালে লইয়া গিয়া জিজ্ঞাসা করিলাম, এসব কি শুনছি তোমার নামে? ছেলেটি আমার পা জড়াইয়া ধরিয়া বলিল, আমার কথা বিশ্বাস করুন হুজুর, আমি এর বিন্দু বিসর্গ জানি না। সমস্ত দিন জঙ্গলে মহিষ চড়িয়ে বেড়াই, রাতে মরার মতো ঘুমোই, ভোর হলে তখন ঘুম ভাঙে। ঘরে আগুন লাগলেও আমার হুঁশ থাকে না। বলিলাম, তুমি কোনোদিন কিছু ঘরে ঢুকতে দেখোনি? না হুজুর, আমার ঘুমলে হুঁশ থাকে না। এই বিষয়ে আর কোনো কথা কহিল না। বৃদ্ধ খুব খুশি হইল, ভাবিল আমি আড়ালে লইয়া গিয়া ছেলেকে খুব শাসন করিয়া দিয়াছি। দিন 15 পরে একদিন ছেলেটি আমার সঙ্গে কাছে আসিল। বলিল, হুজুর,
একটা কথা আছে, সেবার যখন আমি বাবার সঙ্গে কাছাইতে এসেছিলাম তখন আপনিও কথা জিজ্ঞেস করেছিলেন কেন যে আমি এক কিছু ঘরে ঢুকতে দেখেছি কিনা? কেন বলো তো? হুজুর, আমার ঘুম আজকাল খুব সজাগ হয়েছে। বাবা ওই রকম করেন বলে আমার মনে কেমন একটা ভয় দরুনি হোক, যার দরুনি হোক, তা কদিন থেকেই দেখছি রাত্রে একটা সাদা কুকুর কোথা থেকে আসে, অনেক রাত্রে আসে, ঘুম ভেঙে এক একদিন দেখি সেটা বিছানার কাছে কোথায় ছিল, আমি জেগে শব্দ করতে পালিয়ে যায়। কোনোদিন জেগে উঠলেই পালায়। সে কেমন বুঝতে পারে যে এবার আমি জেগেছি। এরকম তো কদিন দেখলাম, কিন্তু কাল রাতে হুজুর একটা ব্যাপার ঘটেছে। বাপজি জানে না, আপনাকে চুপি চুপি বলতে এলাম। কাল অনেক রাতে ঘুম ভেঙে দেখি কুকুরটা ঘরে যে কখন ঢুকেছিল দেখিনি। আস্তে আস্তে ঘর থেকে বার হয়ে যাচ্ছে, সেদিকে কাশের বেড়া জানালার মাপে কাটা ফাঁক। কুকুর বেরিয়ে যাওয়ার পরে বোধহয় পলক ফেলতে যতটা দেরি হয়, তারপরে আমার সামনে জানলা দিয়ে দেখি একটা মেয়ে মানুষ জানলা পাশ দিয়ে ঘরের পেছনের জঙ্গলের দিকে চলে গেল। আমি তখনই বাইরে ছুটে গেলাম। কোথাও কিছু না, বাবাকেও জানাইনি। বুড়ো মানুষ ঘুমোচ্ছে, ব্যাপারটা কি হুজুর বুঝতে পারছি না। আমি তাহাকে আশ্বাস দিলাম, ও কিছু নয়, চোখের ভুল। বলিলাম, যদি তাহাদের ওখানে থাকিতে ভয় করে তাহারা কাছাইতে আসিয়া শুইতে পারে। ছেলেটি নিজের সাহসীনতায় বোধ করি কিঞ্চিত লজ্জিত হইয়া চলিয়া গেল। কিন্তু আমার অস্বস্তি দূর হইল না। ভাবিলাম, এবার কিছু শুনিলে কাছারি হইতে দুজন সিপাহী পাঠাইব রাত্রে ওদের কাছে শুইবার জন্য। তখনও বুঝিতে পারি না জিনিসটা কত সঙ্গীন। দুর্ঘটনা ঘটিয়া গেল অতি অকস্মাৎ এবং অতি অপ্রত্যাশিতভাবে। দিন তিনেক পরে সকালে সবে বিছানা ছাড়িয়া উঠিয়াছি, খবর পাইলাম কাল রাত্রে বোমাইবুড়ো জঙ্গলের বৃদ্ধ ইজারাদারের ছেলেটি মারা গিয়াছে। ঘোড়ায় চড়িয়া আমরা তখনই রওনা হইলাম। গিয়া দেখি তাহারা যে ঘরটাতে থাকিত তাহারই পিছনে কাশ ও বনঝাও জঙ্গলে ছেলেটির মৃতদেহ তখন পড়িয়া আছে। মুখে তাহার ভীষণ ভয় ও আতঙ্কের চিহ্ন। কি একটা বিভীষিকা দেখিয়া আতকাইয়া যেন মারা গিয়াছে। বৃদ্ধের মুখে শুনিলাম শেষ রাত্রির দিকে উঠিয়া ছেলেকে সে বিছানা না দেখিয়া তখনই লণ্ঠন ধরিয়া খোঁজাখুঁজি আরম্ভ করে, কিন্তু ভোরের পূর্বে তাহার মৃতদেহ দেখিতে পাওয়া যায় নাই। মনে হয় সে হঠাৎ বিছানা হইতে উঠিয়া কোনো কিছু অনুসরণ করিয়া বনের মধ্যে ঢোকে, কারণ মৃতদেহের কাছেই একটা মোটা লাঠি ও লণ্ঠন পড়িয়াছিল। কিসের অনুসরণ করিয়া সে বনের মধ্যে রাত্রে একা আসিয়াছিল তাহা বলা শক্ত, কারণ নরম বলিমাটির উপরে ছেলেটির পায়ের দাগ ছাড়া অন্য কোনো পায়ের দাগ নাই, না মানুষ না জানোয়ারের। মৃতদেহ কোনরূপ আঘাতের চিহ্ন ছিল না। বোমাইবুড়ো জঙ্গলের রহস্যময় ব্যাপারে কোনো মীমাংসাই হয় নাই। পুলিশ আসিয়া কিছু কইতে না পারিয়া ফিরিয়া গেল। লোকজনের মনে এমন একটা আতঙ্কের সৃষ্টি করিল ঘটনাটি যে সন্ধ্যার পূর্ব হইতে অঞ্চলে আর কেহ যায় না। দিন কতক তো এমন হইল যে কাছাইতে একলা নিজের ঘরটিতে শুইয়া বাহিরের ধবধবে সাদা ছায়াহীন উদাস নির্জন জ্যোৎস্নারাত্রির দিকে চাহিয়া কেমন একটা অজানা আতঙ্কে প্রাণ কাঁপিয়া উঠিত। মনে হইত কলিকাতায় পালাই, এসব জায়গা ভালো নয়। এই জ্যোৎস্না ভরা নৈশ প্রকৃতির রূপকথা রাক্ষসী রানীর মতো তোমাকে ভুলাইয়া বেঘরে লইয়া গিয়া মারিয়া ফেলিবে। যেন এসব স্থান মানুষের বাসভূমি নয় বটে, কিন্তু ভিন্ন লোকের রহস্যময় অশরীরে প্রাণীদের রাজ্য। বহুকাল ধরিয়া তাহারাই বসবাস করিয়া আসিতেছিল। আজ হঠাৎ তাদের সেই গোপন রাজ্যে মানুষের অনধিকার প্রবেশ তাহারা পছন্দ করে নাই। সুযোগ পাইলেই প্রতিহিংসা লইতে ছাড়িবে না। গল্পের আসর বাই অগ্নিলা চাইলে আপনারা শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা উপন্যাস আরণ্যক। আজ ছিল এই ৪র্থ পর্ব। আমার গল্প পাঠ আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নতুনদের জানিয়ে দিবেন, লাইক শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।